सर्वस्तरतु दुर्गाणि सर्वो भद्राणि पश्यतु सर्वः कामान् अवाप्नोतु सर्वः सर्वत्र नन्दतु। नियतिकृत नियमरहितां ह्लादैकमयीम् अनन्यपरतन्त्रां नवरसरुचिरां निर्मितिम् आदधति भारती कविर्जयति। সংস্কৃত ভর্তিকার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আচার্য মম্মটের কাব্যপ্রকাশ গ্রন্থটি প্রথম থেকে অধ্যয়ন করছি। এর আগে আমরা আচার্য মম্মট এবং কাব্যপ্রকাশ সম্বন্ধে জেনেছি, তার সাথে মঙ্গলাচরণ, কাব্যের প্রয়োজন, কাব্যের হেতু, কাব্যের লক্ষণ, বেশ কয়েকটি বিষয় আমরা দেখে নিয়েছি। আজকে আমরা কাব্যের ভেদ পড়ব। কাব্যের ভেদের মধ্যে কাব্য, তার মধ্যে উত্তম কাব্য যেটি, সেটি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো আচার্য মম্মটের মতে কাব্য তিন প্রকার, যথা উত্তম কাব্য, মধ্যম কাব্য এবং অবর কাব্য। অবর বা অধম, এই তিনটি হচ্ছে কাব্যের ভেদ আচার্য মম্মটের মতে। তো এর মধ্যে শুধুমাত্র আজকে আমরা এই ভিডিওতে উত্তম কাব্য কি এই বিষয়ে জানব। তো দেখে নিয়ে যাক উত্তম কাব্যের স্বরূপ ইত্যাদি কি বলছে। উত্তম কাব্য বিষয়ে বৃত্তিতে বলা হচ্ছে তদ ভেদান ক্রমেণ আহ। তদ মানে কাব্যের ভেদ, কাব্যের ভেদ, ভেদ বলতে মানে কাব্যের বিশেষ যে ভেদগুলো আছে সেই ভেদগুলোর সম্বন্ধে ক্রমেণ, ক্রমানুসারে আহ বলছেন আচার্য মম্মট। এরপরে কাব্যের যে বিশেষ ভেদ আছে সেই বিষয়ে উনি বলছেন। এখন বিশেষ ভেদ কেন বলা হলো? এর আগেই তো আচার্য মম্মট কাব্যের যেটা সাধারণ লক্ষণ বা সামান্য লক্ষণ তা বলেছেন, তো আবার বিশেষ লক্ষণ বলতে যাচ্ছেন কেন? না, এখানে বলা হচ্ছে না, সামান্য বিষয়ে জানার পর, সামান্য লক্ষণ জানার পর আমাদের মনে বিশেষ লক্ষণ বিষয়ে জানার আগ্রহ থাকে। তাই আচার্য মম্মট কাব্যের সামান্য লক্ষণ বলার পর কাব্যের বিশেষ লক্ষণ বলতে চলেছেন। তো আচার্য মম্মটের মতে উত্তম কাব্য কি সেই বিষয়ে আচার্য মম্মট বলছেন, ইদম উত্তমম অতিশয়নি ব্যঙ্গে বাচ্যাৎ ধ্বনিঃ বুধৈঃ কথিতঃ। এ হচ্ছে উত্তম কাব্যের লক্ষণ। আগে আমরা এর অনবয়টা দেখে নেব। কি বলছে? বাচ্যাৎ ব্যঙ্গে অতিশয়নি সতি ইদম উত্তমম ভবতি সচ বুধৈঃ ধ্বনিঃ ইতি কথিতঃ। এটা হচ্ছে এর অনবয়। আমরা এর অর্থটা বুঝে নেব। এখানে ভাবে সপ্তমী করা হয়েছে। আর কি, আর যে অতিশয়নী যে কথাটি আছে সেটি ব্যঙ্গের বিশেষণ। তার আগে দেখে নিতে হবে অতিশয়ী শব্দের অর্থ কি। অতিশয়ী শব্দের অর্থ হচ্ছে সুন্দরতম বা অতিক্রমকারী, অতিক্রমকারী বা সুন্দরতম। তো মূল শব্দটা হচ্ছে অতিশয়ী, তার সপ্তমীর এক বচনে হচ্ছে অতিশয়নী। যেমন গুণী শব্দ হয়, তার সপ্তমীর এক বচনে কি হয়? গুণিনী। ঠিক তেমন এখানে অতিশয়ী শব্দ মানে অতিশয়ীন, তার সপ্তমীর এক বচনে অতিশয়নী। আর এটা কার বিশেষণ? ব্যঙ্গীয়। এই ব্যঙ্গের হচ্ছে বিশেষণ। এখানে বলে রাখা দরকার, আমরা দ্বিতীয় ক্লাসে পড়বো যে শব্দের তিন রকম হয়, মানে আচার্য মম্মটের মতে বা কাব্যে শব্দ তিন প্রকারের। কি কি? একটা হচ্ছে বাচক শব্দ, লক্ষক শব্দ এবং ব্যঞ্জক শব্দ। বাচক শব্দ থেকে অভিধাবৃত্তির দ্বারা অভিধেয়ার্থ প্রতিপাদিত হয়। লক্ষক শব্দ থেকে লক্ষণাবৃত্তির দ্বারা লক্ষ্যার্থ প্রকাশিত হয়। আর ব্যঞ্জক শব্দ থেকে ব্যঞ্জনাবৃত্তির দ্বারা ব্যঙ্গ্যার্থের প্রকাশিত হয়। এখানে যে ব্যঙ্গ্য কথাটি বলা হচ্ছে এর মানে ব্যঞ্জনাবৃত্তির দ্বারা প্রতিপাদিত যে ব্যঙ্গ্যার্থ তার কথা বলা হচ্ছে। আর বাচ্য কথার অর্থ কি? না, অভিধাবৃত্তির দ্বারা প্রতিপাদিত যে অভিধেয়ার্থ বা মুখ্যার্থ, সেই মুখ্যার্থের কথা এখানে বলা হচ্ছে। তো উত্তম কাব্য কি এই বিষয়ে আচার্য মম্মট বলছেন বাচ্যাৎ, এখানে অপেক্ষা অর্থে পঞ্চম করা হয়েছে, মানে বাচ্চার্থের থেকে, অর্থাৎ অভিধাবৃত্তির দ্বারা প্রতিপাদিত যে বাচ্চার্থ সেই বাচ্চার্থের থেকে ব্যঙ্গে অতিশয়নী সতি, ব্যঙ্গ্যার্থ অর্থাৎ ব্যঞ্জনাবৃত্তির দ্বারা প্রতিপাদিত যে ব্যঙ্গ্যার্থ সেই ব্যঙ্গ্যার্থ যদি অতিশয়নী হয়, সতি মানে হয়, মানে বাচ্চার্থের থেকে যদি ব্যঙ্গ্যার্থ সুন্দরতর হয়, তম নয়,
তর। তর হচ্ছে দুইয়ের মধ্যে যখন এককে বেশি দেখানো হয় তখন তর প্রত্যয় প্রয়োগ করতে হয়, আর যেখানে অনেকগুলোর মধ্যে একজনকে আলাদা করে দেখাতে হয় সেখানে তর প্রত্যয় প্রয়োগ করতে হয়। মানে সুন্দরতর, এর মানে দুইয়ের মধ্যে একজন, আর যখন সুন্দরতম বলবো মানে অনেকের মধ্যে শ্রেষ্ঠ এই অর্থে। ইদম উত্তমম ভবতি, ইদম, ইদম শব্দের অর্থ হচ্ছে কাব্য। ইদম উত্তমম কাব্যম ভবতি, মানে যেখানে বা যেই শ্রেণীর কাব্যতে বাচ্যার্থের থেকে ব্যঙ্গ্যার্থটা অধিক সুন্দরতর হয় সেখানে হচ্ছে এই উত্তম কাব্য হয়। সচ বুধেহি ধ্বনিহি ইতি কথিতঃ, এবং এই যে উত্তম কাব্য, এই উত্তম কাব্যটাকেই ধ্বনি বলা হয়। ধ্বনি বলে কারা বলে? না বুধেহি, বুধ শব্দের অর্থ মানে সাধারণ অর্থ হচ্ছে পণ্ডিত, কিন্তু এখানে বুধ শব্দের অর্থ বৈয়াকরণ, অর্থাৎ বৈয়াকরণরা এই এই যে উত্তম কাব্য যেটা আমরা বলছি সেটাকে ধ্বনি কাব্য বলেন। এখানে ভাবে সপ্তমী হয়েছে এবং অতিশয়নী পদটি ব্যঙ্গের ভীষণ, এটা আগেই বললাম। এরপরে ধ্বনি, আচার্য মম্মট যে ধ্বনি বা যে ব্যঙ্গ্যার্থের কথা বলেছেন, টোটাল প্রথম থেকে চতুর্থ উল্লাসের মধ্যে উনি বলতে চেয়েছেন যে প্রায় 1455টি, সরি 10,455 প্রকারের ব্যঙ্গ্যার্থ হয়, যদিও এতগুলোর উদাহরণ উনি কাব্যপ্রকাশে উল্লেখ করেননি। আর ভূত শব্দের অর্থ কি? বৈয়াকরণ হতে পারে পাণিনি প্রভৃতি, পাণিনি, তারপরে ভর্তৃহরি, পতঞ্জলি, কাত্যায়ন, এদের সব এরা এরা হতে পারেন। আর তাদের মতানুযায়ী যে সমস্ত আলংকারিক গণ আছে, যেমন আনন্দবর্ধন, অভিনবগুপ্ত এবং আচার্য মম্মট ইত্যাদি যে সমস্ত আলংকারিক আছেন তাদের কথা এখানে বলা হচ্ছে। মূল কথা হচ্ছে যেখানে বাচ্চার্থের থেকে ব্যঙ্গ্যার্থটা অধিক সুন্দর হবে সেখানে হয় ধ্বনি কাব্য। আচ্ছা, উত্তম কাব্য বিষয়ে অন্যান্য আলংকারিক কে কি বলেছেন? প্রথমে দেখে নেব আনন্দবর্ধনের মত। উনি কি বলেছেন? ইয়াত্রার্থ শব্দ বা তমর্থম উপসর্জনী কৃত স্বার্থ ব্যঙ্ক্ত কাব্য বিশেষ স ধ্বনিরীতি সুরিভিক কথিত। আচ্ছা, এখানে স্বার্থও হবে। আর আচার্য জগন্নাথ কি বলছেন? শব্দার্থ যত্র গুণী ভাবিত আত্মানও কমপ্যর্থম অভিব্যঙ্গস্তদাদ্যম। আচার্য জগন্নাথ উনি কিন্তু কাব্যকে আবার চার ভাগে ভেদ ভেদ দেখে চার চার প্রকারের ভেদ দেখিয়েছেন। উনি উত্তমোত্তম বলেছেন, উত্তম বলেছেন, মধ্যম বলেছেন, এভাবে উনি চারটা ভেদ করেছেন। কিন্তু ওনার মানে আচার্য মম্মটের মধ্যে যেটা উত্তম কাব্য সেটাই হচ্ছে জগন্নাথের মতে উত্তমোত্তম কাব্য, এটা এখানে মাথায় রাখতে হবে। আর কি এর বৃত্তিতে কি বলছেন আচার্য মম্মট? ইদম ইতি কাব্যম, অর্থাৎ যে লক্ষণে যে আমরা ইদম উত্তমম ইত্যাদি যে পড়লাম সেখানে ইদম শব্দের অর্থ কি? বলছে কাব্য। আর কি? বুধেহি বৈয়াকরণেহি, মানে বুধ শব্দের অর্থ কি? না বৈয়াকরণ। এই বাক্যটা একদম যদি অন্বয় করে দেখতে যাই, বুধেহি ব্যবহার কৃতঃ, মানে বুধ বলতে পণ্ডিত বা বৈয়াকরণ, বৈয়াকরণরা ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন বা কার ব্যবহার করেছেন? না শব্দস্য, বৈয়াকরণেরা শব্দের ব্যবহার করেছেন। কি বলে ব্যবহার করেছেন? শব্দস্য ধ্বনিরীতি ব্যবহার কৃতঃ, বৈয়াকরণরা শব্দকে ধ্বনি বলে ব্যবহার করেছেন। সেই শব্দটা কেমন? তার একটা ভীষণ হচ্ছে প্রধানভূত স্ফোটরূপ ব্যঙ্গ্য ব্যঞ্জকস্য। প্রধানভূত যে স্ফোট, সেই স্ফোটের স্ফোটরূপ যে ব্যঙ্গ্য, সেই ব্যঙ্গ্যার্থের ব্যঞ্জক যে শব্দ, অর্থাৎ শব্দটা কেমন? না শব্দটা হচ্ছে ব্যঞ্জক শব্দ। সেই ব্যঞ্জক শব্দ কি করে? না ব্যঙ্গ্যার্থের প্রকাশ করে। সেই ব্যঙ্গ্যার্থটা কেমন? না স্ফোট রূপ যে ব্যঙ্গ্যার্থ, সেই স্ফোটটা কেমন? না প্রধানভূত, অর্থাৎ শব্দের মধ্যে যেটা প্রধান, যেটা শব্দের আত্মা, সেই যে স্ফোট বৈয়াকরণদের, সেই স্ফোট রূপ যে ব্যঙ্গ্যার্থ, সেই ব্যঙ্গ্যার্থকে প্রকাশ করতে, সেই ব্যঙ্গ্যার্থকে প্রকাশ করতে সক্ষম যে শব্দ, সেইরূপ যে শব্দ, সেই শব্দটাকে বৈয়াকরণরা ধ্বনি বলে থাকেন। এটা হচ্ছে এর অর্থ। আর কি? ততঃ তন মতানুসারিহি, তারপর, মানে বৈয়াকরণের কনসেপ্ট এটা। তারপর এই বৈয়াকরণদের যারা ফলোয়ার, বৈয়াকরণদের যারা অনুগামী,
তারা কি করলেন? ততস্তন্মতানুসারিভিः অন্যैः अपि শব্দার্থ যুগলস্য, মানে বৈয়াকরণদের মত অনুসরণ করেন যে সমস্ত আলংকারিক প্রভৃতি বিদ্বান রয়েছেন, তারাও শব্দার্থ যুগলের, আর কিছু বলছেন না, শব্দার্থ যুগলস্য ধ্বনিরীতি ব্যবহার কৃতঃ, তারাও তারা বৈয়াকরণ শুধুমাত্র শব্দকে বলেন ধ্বনি, কিন্তু এখানে তার যারা মত অনুযায়ী আছেন তারা শব্দ এবং অর্থ এই দুইকেই ধ্বনি বলেন। এরপর শব্দার্থ যুগলস্য বললেন না, শব্দার্থ যুগলস্য বলতে কেমন শব্দার্থ যুগল বলছে, সেখানে বলা হচ্ছে, সমাজটাকে দেখে নিতে হবে যে ন্যগ্ভাবিতঃ অপ্রধানীকৃতঃ বাচ্যঃ এন ব্যঙ্গ্যেন, মানে যেই ব্যঙ্গ্যার্থ বাচ্যার্থকে অপ্রধান করেছে, অর্থাৎ যেই ব্যঙ্গ্যার্থ বাচ্যার্থের থেকে অধিক সুন্দর, সেই যে ব্যঙ্গ্যার্থ সেই ব্যঙ্গ্যার্থের ব্যঞ্জনে সক্ষম, সেই ব্যঙ্গ্যার্থ মানে যেই ব্যঙ্গ্যার্থটা বাচ্যার্থকে অতিক্রম করতে পারে বা যেই ব্যঙ্গ্যার্থটা বাচ্যার্থের থেকে অধিক সুন্দর, সেইরূপ যে ব্যঙ্গ্যার্থকে প্রকাশ করতে পারে যে শব্দ এবং অর্থ, সেইরূপ শব্দ এবং অর্থকে আলংকারিকেরা বলেন ধ্বনি, বৈয়াকরণরা বলেন শুধুমাত্র শব্দ ধ্বনি, আলংকারিকেরা যারা বৈয়াকরণদের মত অনুগামী তারা বলেন শব্দ এবং অর্থই ধ্বনি, শুধুমাত্র শব্দ নয়, অর্থও হতে পারে ধ্বনি। তো তার জন্য একটা বিশেষণ কি দিলেন, ন্যাগভাবিত বাচ্য ব্যঙ্গ্য ব্যঞ্জনক সমস্য, মানে যেখানে যেই ব্যঙ্গ্যার্থটা বাচ্যার্থকে অতিক্রম করতে পারে সেইরূপ যে ব্যঙ্গ্যার্থ, সেই ব্যঙ্গ্যার্থের কথা এখানে বলা হচ্ছে। সেই ব্যঙ্গ্যার্থকে সব আলংকারিকদের মতে শব্দ এবং অর্থ দুই প্রকাশ করতে পারে। এরপরে ধ্বনি এবং স্ফোট বিষয়ে আলংকারিক এবং বৈয়াকরণদের কি মতামত সেটা আমরা দেখব। ধ্বনি কি সেই বিষয়ে বলছে, ধ্বনতি স্ফোটন ব্যনক্তি ইতি ধ্বনিহি, মানে ধ্বনি ধ্বনতি মানে স্ফোটকে প্রকাশিত করে গিয়ে সেই হচ্ছে ধ্বনি। আবার স্ফুটতি অর্থঃ অস্মাৎ ইতি স্ফোটঃ, স্ফোট কি বলছে, যার থেকে অর্থ প্রকাশিত হয় তাই হচ্ছে স্ফোট। আর কি স্ফুটয়তি প্রকাশয়তি অর্থম ইতি স্ফোটঃ, যা প্রকাশ করে অর্থকে যা প্রকাশ করে তাই হচ্ছে স্ফোট। আবার কি বলা হচ্ছে, ইয়দ বলাৎ অর্থ প্রতীতিহি সহ অর্থ প্রতিপত্তিহি স স্ফোটঃ, যেখান থেকে অর্থের বোধ হয় অর্থের জ্ঞান হয় তাই হচ্ছে স্ফোট। আর ধ্বনি বিষয়ে কি বক্তব্য বৈয়াকরণদের আলংকারিকদের মত, বৈয়াকরণরা বলেন শব্দই হচ্ছে ধ্বনি, আর এই শব্দই প্রকাশ করে স্ফোটকে, এটা হচ্ছে বৈয়াকরণদের মত। আলংকারিকদের মত প্রায় সেম, কিন্তু আলংকারিকদের মতে শব্দ এবং অর্থ দুই ধ্বনি, এটা আমরা আগেই দেখলাম। এবং স্ফোট কি, স্ফোট বিষয়ে বৈয়াকরণদের অনেক চর্চা আছে, শুধুমাত্র এখানে স্ফোটের সাধারণ বৈশিষ্ট্যটা বলা হচ্ছে কি না, শব্দের নিত্য নিরবয়ব ক্রমশূন্য আন্তর যে রূপ যা অন্তীয় বুদ্ধি নির্গ্রাহ্য তাই হচ্ছে স্ফোট। শব্দের যে নিত্য রূপ, শব্দের যে নিরবয়ব নিত্য ক্রমশূন্য এবং আন্তর যে রূপ সেই রূপটাকেই বলা হচ্ছে স্ফোট। আমরা এর পরে দেখে নিচ্ছি স্ফোট কি। তো শব্দের আত্মাকে বলা হয় স্ফোট। আমরা যদি একটু বিচার করে দেখি, শব্দের যে আত্মা সেই আত্মাটাকে আমরা স্ফোট বলতে পারি। ধরো একটা বালক আছে, আমাদের মানব শরীর যেমন হস্ত পদাদি বিভিন্ন অবয়ব নিয়ে গঠিত, ঠিক তেমনি শব্দরূপ যে শরীর, সেই শব্দরূপ শরীরও কয়েকটি অবয়ব নিয়ে গঠিত। কেমন, যেমন বর্ণ থাকে, মাত্রা থাকে ইত্যাদি অবয়ব নিয়ে শব্দ শরীর গঠিত, আর হস্ত পদাদি অবয়ব নিয়ে মানব শরীর গঠিত। এরপর যেমন মানব শরীরের দুটি দিক, একটি বাহ্য দিক, একটি আভ্যন্তর দিক বা আন্তর দিক। বাহ্য দিক কোনগুলো, এই যে হাত পা এগুলো। আর আন্তর দিক কোনটা না, আমাদের মধ্যে যে থাকা আত্মা, সেই আত্মা। ঠিক তেমনি এখানে এই যে শব্দ, শব্দের বাহ্য রূপ হচ্ছে মাত্রা বর্ণ ইত্যাদি, এর আন্তরূপ যেটা সেটাই হচ্ছে স্ফোট। মানব শরীরে যেমন আত্মা
ঠিক তেমনি শব্দের যে আত্মা, সেই আত্মা হচ্ছে স্ফোট। কি বলছে এখানে? না, বাহ্য ও আন্তর নিয়ে মানুষের যেমন দুটি রূপ, তেমনি শব্দেরও দুটি রূপ থাকে, একটি বাহ্য একটি আন্তর। হাত পা প্রভৃতি বাহ্য রূপ নষ্ট হলেও আন্তররূপ আত্মার নাশ হয় না। ঠিক তেমনি বর্ণ প্রভৃতি বাহ্য রূপের নাশ হলেও আন্তরূপ স্ফোটের কখনো বিনাশ হয় না। তাই বললাম স্ফোট কি? স্ফোট নিত্য, কারণ স্ফোটের বিনাশ হয় না। আমাদের শরীরে যেমন আত্মা নিত্য, ঠিক একই রূপে এই স্ফোটও নিত্য। আর কি, এই আত্মা যেমন মানুষকে কর্মে প্রবর্তিত করে, ঠিক তেমনি এই যে স্ফোট, এই স্ফোটও অর্থ প্রকাশ করতে সাহায্য করে বা অর্থ প্রকাশে প্রবর্তিত করে শব্দকে। এই হচ্ছে মানব দেহের আত্মার সাথে শব্দের যে স্ফোট, সেই স্ফোটের একটি সামান্য স্বধর্ম। আশা করছি বোঝা গেল স্ফোট জিনিসটা কি। আচ্ছা, এবারে আমাদের প্রশ্ন আসবে যে একটা শব্দ বললাম, সেখান থেকে শব্দের অর্থবোধ কিভাবে হয়? একদম সহজভাবে যদি বলতে চাই, সেখানে দুটি উপায় হতে পারে। বৈয়াকরণরা বলছেন দুটি উপায়। একটি কি না ব্যক্তিগতভাবে, আরেকটি কি সমষ্টিগতভাবে। ধরো আমি বললাম কমলম। কমল শব্দের অর্থ কি? পদ্ম ফুল। এবারে এতে কতগুলো বর্ণ আছে, যেমন ক, ম, ল আর ময়ে হলন্ত। এই কটা বর্ণ আছে। এই কটা বর্ণ নিয়ে কমল শব্দটা গঠিত হয়েছে। এবারে এই কমল শব্দ থেকে পদ্মরূপ পদ্ম ফুল এর বোধ কিভাবে হচ্ছে? না, দুটো উপায় হতে পারে, একটা ব্যক্তিগতভাবে, একটা সমষ্টিগতভাবে। ব্যক্তিগতভাবে কিভাবে? না, ক মানে ব্যক্তিগত মানে পৃথক পৃথক ভাবে। যটা বর্ণ নিয়ে শব্দটি গঠিত, প্রত্যেকটি বর্ণই পৃথক পৃথক ভাবে ওই অর্থের বোধ করাতে পারে। যেমন ক, ম, ল, এই যে তিনটি বর্ণ আছে, এই তিনটি বর্ণ কি পৃথক পৃথক ভাবে পদ্মের বোধ করতে পারে? মানে ক বললে কি আমরা পদ্ম পদ্মের বোধ হবে? বা ম বললে কি আমাদের পদ্ম ফুলের বোধ হবে? বা ম বললে কি পদ্ম ফুলের বোধ হবে? হবে না। ব্যক্তিগতভাবে কখনোই বর্ণ থেকে শব্দের অর্থবোধ হয় না। তাই ব্যক্তিগতভাবে এই যে পন্থা, এটা এখানে ধরা যাবে না। তাহলে কি সমষ্টিগতভাবে, মানে কমলম পুরোটা একসাথে বললাম, সেইভাবে কি আমাদের অর্থবোধ হয়? না, সেইভাবেও হয় না। এখানে টিকাতে একটা কথা বলা হয়েছে কি, আশু বিনাশীনাম ক্রমিকানাম মেলকা ভাবাত আনুপূর্ব্যাহ জ্ঞাতুম অশক্যত্বাৎ। মানে আশু বিনাশ যে বর্ণগুলো আছে না, আমি বললাম ক, ম, ল, কমলম। যখন ক বলছি তখন ল আর ম থাকছে না। যখন আমি ম বলছি তখন ক আর ল থাকছে না। আবার যখন লম বলছি তখন ক আর ম থাকছে না। তাহলে এই যে কমল যখন বলছি, তিনটা যে বর্ণ আছে এখানে, তিনটা বর্ণ একসাথে সমষ্টিগতভাবে একসাথে উচ্চারণ করাই সম্ভব নয়। যখন একটা উচ্চারণ করছি তখন বাকি দুটো থাকছে না, বা বাকি দুটোর মধ্যে যখন অন্য একটি উচ্চারণ করছি তখন আরো অন্য দুটো থাকছে না। এটাই সমস্যা। তাহলে সমষ্টিগতভাবেও কখনোই, মানে সমষ্টিগতভাবে উচ্চারণই হতে পারে না, তো সমষ্টিগতভাবে অর্থবোধ হবে কি করে? উচ্চারণ তো এক একটা বর্ণ হয়। তাহলে কিভাবে শব্দের বোধ হয়, শব্দ থেকে অর্থের কিভাবে বোধ হয়? তখন বলছেন যে বৈয়াকরণরা বলছেন যে স্ফোটের মাধ্যমে। কিভাবে? না বলছে পূর্ব পূর্ব বর্ণ অনুভব জনিত সংস্কার সহিত অন্তিম বর্ণানুভবেন স্ফোট ব্যজ্যতে। বৈয়াকরণরা বলছেন দেখো, ডাইরেক্ট শব্দ থেকে কখনো অর্থবোধ হয় না, এটা ভায়া হয়ে যেতে হয়। ভায়াটা কি? না এই স্ফোট। পূর্ব পূর্ব বর্ণ মানে আমি যখন কমলম উচ্চারণ করছি, এই যে ক বর্ণ উচ্চারণ করলাম, তারপরে ম উচ্চারণ করছি, তো ক বর্ণ ধ্বংস হয়ে গেল, ক বর্ণের ধ্বংস হয়ে গেল, কিন্তু ধ্বংস হওয়ার পূর্বে ক বর্ণ একটি সংস্কার উৎপন্ন করলো। আবার ঠিক ম যখন বলছি তখন ক বর্ণ ধ্বংস হয়ে গেছে, কিন্তু ক বর্ণের সংস্কার হয়েছে। আবার যখন ল বলছি তখন ম বর্ণ ধ্বংস হয়ে গেছে, কিন্তু ম বর্ণের একটা সংস্কার রয়ে গেছে। তাই যখন লম বলছি তখন ক বর্ণ এবং ম বর্ণের যে অনুভবজাত যে সংস্কার, সেই সংস্কারটা আমাদের স্মৃতির মধ্যে রয়ে গেছে। এই যে সংস্কার, এই সংস্কারের সাথে অন্তিম যে বর্ণ মানে লম যখন উচ্চারণ করছি, সেই বর্ণের যে অনুভবজাত যে সংস্কার, তার যখন সেটা যখন একসাথে মিশে যায়, তখন হয়ে যায় যে আমাদের আমাদের স্মৃতিপথে একটা অনুভব সৃষ্টি হয়, একটা বিশেষ ব্যঙ্গ্যার্থের সৃষ্টি হয়। সেই বিশেষ যে ব্যঙ্গ্যার্থ,
তাকেই বলা হচ্ছে স্ফোট। এই ব্যঙ্গার্থের কখনো বিনাশ হয় না। এমনি যে শব্দ, সেই শব্দতে ক্রম থাকে, যেমন ক ম ল, এখানে ক্রম থাকছে, কিন্তু ব্যঙ্গীয় রূপ যে স্ফোট, সেই স্ফোটে কোনো ক্রম থাকে না। সেই স্ফোট ক্রমশূন্য, সেই স্ফোট নিরবয়ব, এবং সেই স্ফোট অন্তীয় বুদ্ধি নির্গ্রাহ্য। এই যে বললাম না আগে, অন্তীয় বুদ্ধি নির্গ্রাহ্য মানে অন্তিম বর্ণ উচ্চারণের পরেই গিয়ে কি তার বোধ হয়, এই স্ফোটের বোধ হয়, মানে আগের বর্ণের উচ্চারণের ফলে যে উৎপন্ন সংস্কার, সেই সংস্কারের সাথে অন্তিম বর্ণ যখন উচ্চারণ হয় তার সংস্কার যোগ হওয়ার ফলেই তার বোধ হয় স্ফোটের। এই হচ্ছে স্ফোট বৈয়াকরণদের মতে। আর শব্দ থেকে স্ফোট উৎপন্ন হয় এবং স্ফোট থেকে অর্থের বোধ হয়, এটা হচ্ছে বৈয়াকরণদের মত। একটা উদাহরণ দিয়ে দেখা যাক। বৈয়াকরণরা বর্ণ, ধ্বনি বা ব্যঞ্জক বা শব্দ এগুলোকে একই মনে করে। বৈয়াকরণদের মতে ব্যঞ্জক, শব্দ, ধ্বনি বা বর্ণ এদের মধ্যে সে অর্থে কোনো ভেদ নেই। এই বর্ণ, ধ্বনি, শব্দ বা ব্যঞ্জক এটার থেকে কার বোধ হয়? স্ফোট। এই স্ফোটটা হচ্ছে ব্যঙ্গ্য, এবং এই স্ফোট থেকে কার বোধ হয়? না অর্থের। আগে যেটাই বললাম, আগে শব্দ হবে, যে কোনো একটা শব্দ বললাম আমরা, সেই শব্দ থেকে ডাইরেক্ট অর্থ হবে না। ধরো আমি মোবাইল বললাম, মোবাইল বলার সাথে সাথে আমাদের মস্তিষ্কে একটি বিশেষ যন্ত্রের কথা মনে পড়ছে, কিন্তু এই মনে পড়ছে খুব তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু এর প্রসেসটা হচ্ছে এমন: প্রথমে মোবাইল বললাম, মোবাইল বলার পরে এই বর্ণের একটার পর একটা উচ্চারণ হলো, এবং তাদের সংস্কারের সাথে অন্তিম সংস্কার যুক্ত হলো। যুক্ত হওয়ার পরে আমাদের স্মৃতিপথে একটি স্ফোট রূপ ব্যঙ্গ্য বা বিশেষ অর্থের বোধ হয়। সেই যে স্ফোট বা ব্যঙ্গ্য, সেই স্ফোট থেকে অর্থের বোধ হয়। এটা হচ্ছে প্রসেস বৈয়াকরণদের মতে। এই হচ্ছে নিয়ম। যেমন কমলম বললাম আমরা, একই নিয়ম। সেখান থেকে বিশেষ শব্দ বা স্ফোটের উৎপত্তি হয়, এবং সেই স্ফোট থেকেই হচ্ছে এই যে কমরূপ যে অর্থ, তার বোধ হয়। এই হচ্ছে প্রসেস। এবারে যে বৈয়াকরণদের মতে স্ফোট হচ্ছে ব্যঙ্গ্য আর শব্দ হচ্ছে ব্যঞ্জক। আলংকারিক মতে প্রতীয়মান অর্থ ব্যঙ্গ্য, এবং শব্দ ও অর্থ দুই হচ্ছে ব্যঞ্জক। আর আলংকারিক মতে ব্যঙ্গ্য মানে কিন্তু স্ফোট নয়, ব্যঙ্গ্য মানে ব্যঙ্গ্যার্থ। এই ব্যঙ্গ্যার্থ শব্দ ও অর্থ দুইয়ের দ্বারাই প্রকাশিত হতে পারে, যেটা আগেই আমরা বললাম। এরপরে উত্তম কাব্যের একটা উদাহরণ দিয়েছেন আচার্য মম। তাহলে উত্তম কাব্যর বিষয়ে মূল বক্তব্য এটাই যে উত্তম কাব্য সেটাই যেখানে বাচ্যার্থ থেকে ব্যঙ্গার্থ অধিক সুন্দর, মানে বাচ্যার্থের থেকেও ব্যঙ্গার্থটা যেখানে সুন্দর, সেখানে হচ্ছে হয় উত্তম কাব্য। এই হচ্ছে মূল হচ্ছে এর বক্তব্য। তো একটা লক্ষণ দিয়েছেন, একটা উদাহরণ দিয়েছেন কি, এটা হচ্ছে রচয়িতা হচ্ছে, এই শ্লোকের রচয়িতাকে না অমরু শতকের শ্লোক একটি। এর রচয়িতা অমরু বা অমরুক বলে কোন একজন কবি, যিনি অমরু শতকম বলে একটি কাব্য লিখেছেন। এর মানে বক্তাকে না কোনো বিদগ্ধ নায়িকা, মানে কোনো একটি বিদুষী নায়িকা এর হচ্ছে বক্তা, এই শ্লোকটি বলছেন। আর কাকে বলছেন? না তার কোনো একটি বান্ধবীকে। এই শ্লোকে কোন রস আছে? না বিপ্রলম্ব শৃঙ্গার রস। কি ছন্দ? না শার্দুল বিক্রীড়িত। শ্লোকটা আমরা এবার আবৃত্তি করে নিই। হচ্ছে নিঃশেষচ্যুত চন্দনম স্তনতটম নির্মৃষ্টরাগোধরঃ নেত্রে দূরমনঞ্জনে পুলকিতা তন্বিতবেয়ম তনুঃ মিথ্যাবাদিনী দুতিবান্ধবজন ত্যজ্ঞাত পীডাগমে বাপীং স্নাতুমিতো গতাসি ন পুনঃ তস্যাধমস্যান্তিকম। ওখানে চ্যুত নয়, চ্যুত হবে, বানানটা একটু ভুল হয়েছে। আচ্ছা, এর আগে আমরা অন্বয়টা দেখে নিই। তো অন্বয়টা দেখার আগে এখানে ডান দিকে একটা ছবি আছে। তো এই শ্লোকটার বক্তা একটি বিদগ্ধ নায়িকা। ধরো এই যে দুইজন বান্ধবী আছে, এরা দুজন বান্ধবী। এই দুইজন বান্ধবী মধ্যে ধরো এই যে নীল কাপড় পরে যে মেয়েটি আছে, ধরো সে এই হলুদ কাপড় পরা মেয়েটিকে, এরা দুজনে আসছিল ওই নীল কাপড় পরা বান্ধবীর যে নায়ক, অর্থাৎ আধুনিক ভাষায় বললে বয়ফ্রেন্ড, তার সাথে দেখা করতে। তো এরা দুজনে এসেছে, অনেকক্ষণ এসেছেন। আসার পরে দেখছে নায়ক এখনো আসছে না, খুব দেরি করছে।
মানে যেই টাইমে বলেছিল, হয়তো বলেছিল সন্ধ্যার সময় বিকেলে 4টার দিকে আসবে, কিন্তু আসছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন আসলো না, তখন এই নীল কাপড় পরা মেয়েটি তার বান্ধবীকে বলে যে তুই একবার যা, যে খোঁজ নিয়ে আয়। তখন তো আর ফোন ছিল না যে ফোন করে জিজ্ঞেস করে নেবে বা হোয়াটসঅ্যাপ করে নেবে, ফোন ছিল না। তো এই বান্ধবীকে মেসেঞ্জার হিসেবে পাঠায়, মানে দূত দূত হিসেবে পাঠায়। তো এই বান্ধবী সেই নায়ককে ডাকতে যায় বা নায়কের খোঁজ নিতে যায়। তো এই বান্ধবী নায়কের খোঁজ নিতে যায়, এও যায়, অনেকক্ষণ চলে যায়, তবুও আর ফিরে আসে না। এদিকে নায়িক, এখানে যে নায়িকা, সে অনেকক্ষণ বসে আছে। অনেকক্ষণ বসে থাকার পরে সে অধীর হয়ে যাচ্ছে যে কখন আসবে, কখন আসবে, কি খবর। সেই সময় অনেক পরে এই নায়িকার যে বান্ধবী, সে ফিরে আসে। এসে বলে যে আমি তাকে অনেক করে বললাম তোমার নায়ককে তোমার সাথে দেখা করার জন্য, কিন্তু সে আসলো না। এই যে বললাম যে এর বক্তা, মানে ওই যে নীল কাপড় পরা মেয়েটি, সে বিদগ্ধা বা বিদুষী। সে কিন্তু যাওয়ার আগে এবং যাওয়ার পরে এর শারীরিক পরিবর্তন লক্ষ্য করেছিল। তো এই যে নায়িকার যে বান্ধবী, সে যখন খবর নিয়ে ফিরে আসে, তখন এর কিছু শারীরিক পরিবর্তন ঘটে। সেটা দেখার পরে এই নায়িকার বুঝতে বাকি রইল না যে এই যে আমার বান্ধবী, যাকে আমি পাঠিয়েছিলাম আমার নায়ককে ডেকে আনার জন্য, সে নিজেই সেই নায়কের সাথে সম্ভোগ করে ফিরে আসছে। সেটাই এই শ্লোকের মূল ব্যঙ্গ্যার্থ। তো আমরা অন্বয়টা আগে দেখবো, তারপরে শ্লোকটা আস্তে আস্তে পড়বো। এই ছবিগুলো সবই এআই দ্বারা তৈরি করা, এগুলো বাস্তব ছবি একটাও নয়। কি বলছে? হে মিথ্যাবাদিনী, বান্ধবজনস্য অজ্ঞাত পীড়াগমে, হে দূতি। দেখো, মূল কথা হচ্ছে হে দূতি। এর বান্ধবী, মানে যাকে পাঠিয়েছিল, সে তার সখী ছিল, কিন্তু তাকে সম্বোধন করছে সখী বলে সম্বোধন করছে না, কি বলছে? দূতি বলে সম্বোধন করছে। অর্থাৎ শুধুমাত্র সংবাদ প্রেরণকারিণী হিসেবে তাকে সম্বোধন করছেন। কেন? কারণ এই নায়িকা বুঝতে পেরেছে যে তার বান্ধবী তাকে ঠকাচ্ছে। হচ্ছে হে দূতি, তুমি মিথ্যাবাদিনী, ত্বম মিথ্যাবাদিনী। মিথ্যাবাদিনী শব্দ তার সম্বোধনের এক বচনে মিথ্যাবাদিনী। নদী শব্দে যেমন হ্রস্ব হয়ে যায়, ঠিক এখানে হ্রস্ব হয়ে গেছে। হে মিথ্যাবাদিনী, তুমি মিথ্যা কথা বলছো। তুমি সেই নায়কের কাছে তাকে ডাকতে যাওনি, তুমি মিথ্যা কথা বলছো। বান্ধব জনস্য অজ্ঞাত পীড়াগমে, আবার একটা সম্বোধন। তুমি মানে বন্ধু, স্নেহেন বধ্নাতি ইতি বন্ধু, বন্ধু এব বান্ধবঃ। মানে যে স্নেহের দ্বারা বাঁধে রাখে সেই হচ্ছে বন্ধু, আর বন্ধুকেই বান্ধব বলা হয়। সেই বন্ধুজনের অজ্ঞাত পীড়াগমে, তুমি নিজের স্বার্থপরতা বশত, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, অজ্ঞাত পীড়াগমে, মানে তোমার বান্ধবীর যে দুঃখ হতে পারে, আমার যে কষ্ট হতে পারে, তুমি আমার নায়কের সাথে সম্ভোগ করেছো, এটা জানলে যে আমার কষ্ট হতে পারে, এটা তুমি বিচার করোনি, তুমি এটা জানোনি। এমন যে তুমি, তোমাকে সম্বোধন করে কি বলছে যে ত্বম ইতঃ বাপিম স্নাতুম গতা আসি। তুমি এখান থেকে আমার নায়ককে ডাকতে না গিয়ে তুমি স্নান করতে গিয়েছিলে। স্নাতুম গতা, স্নান করতে গিয়েছিলে কোথায়? বাপিম। বাপি শব্দের অর্থ অনেকগুলো হয়। পুকুর অর্থ হয়, দিঘি অর্থ হয়, সমুদ্র অর্থ হয়, অনেকগুলো অর্থ হয়। যেমন ওই জ্ঞান বাপি মসজিদ আছে না, সেখানে ওই জ্ঞান বাপি, বাপি শব্দের অর্থ সেখানে সমুদ্র বলা হয়েছে। এখানে বাপি শব্দের অর্থ হচ্ছে দিঘি। বলছে তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার নায়ককে ডাকতে যাওনি। তুমি কি করতে, কোথায় গিয়েছিলে? তুমি স্নান করতে গিয়েছিলে। কোথায়? না, দিঘিতে। কেন? কেন স্নান করতে যাওয়ার কথা বলা হচ্ছে? না, তখন তিনি, ওই যে নায়িকা, সে কিছু কিছু লক্ষণ তুলে ধরছেন। কি? ইয়তোহি স্তনতটম নিঃশেষ চ্যুত চন্দনম। এখানে মাথায় রাখতে হবে যে এই যে গ্রন্থগুলি আছে কাব্যপ্রকাশ, এটা বাচ্চাদের পাঠ্য পুস্তক নয়। এটা আচার্য মম্মট লিখেছেন পণ্ডিতদের জন্য, আমাদের মতো যুবকদের জন্য। তো তারা যেই ধরনের জিনিস পছন্দ করে সেই ধরনের শ্লোকই এখানে বলা হচ্ছে। তো বেশিরভাগই শ্লোক এখানে ওই 18+। এখানেও একই কথা বলা হচ্ছে, কি? যে স্তনতটম নিঃশেষ চ্যুত চন্দনম। তোমার যে স্তনমণ্ডল, যে স্তনযুগল, সেই স্তনযুগলে যাওয়ার আগে তুমি তাতে কি ছিল? না, চন্দনের প্রলেপ মাখানো ছিল।
বা তুমি এখানে আসার সময় আমার আমার সাথে আসার সময় দেখেছিলাম তুমি তোমার বক্ষ দেশে বা স্তনযুগলে কি করেছিলে, না চন্দন লেপন করেছিলে। কিন্তু তুমি যখন ওর সাথে দেখা করে ফিরে আসছো তখন আমি তখন তোমার দিকে তাকাচ্ছি, আমি কি বুঝতে পারছি যে নিঃশেষ চ্যুত স্তন স্তন নিঃশেষ চ্যুত চন্দনম, মানে তোমার শরীরে তুমি চন্দন লেপন করেছিলে, সমগ্র শরীরেই এখনো চন্দনের লেপন আছে, শুধুমাত্র তোমার যে স্তনের যে প্রান্ত ভাগ বা স্তনের যে উপরি অংশটা, সেই অংশে তোমার কোনো চন্দন নেই, সেখান থেকে চন্দন খসে পড়েছে। এটা হচ্ছে বলছে। তো এর দুটো অর্থ হতে পারে, একটা বাচ্চার্থ, একটা ব্যঙ্গ্যার্থ। বাচ্চার্থটা কি, নায়িকা কি বললেন যে তুমি স্নান করতে গিয়েছিলে, তাই বলছে যে তুমি স্নান করতে যখন গিয়েছিলে সেই পুকুরে, এখন আগেকারের মানুষজন তো সব পুকুরে বা নদীতে সবাই স্নান করতো, তাই বলছে সেই দিঘিতে বা সেই পুকুরে অনেক যুবক ছিল, অনেক মানুষ ছিল, তাই তুমি স্নান করার সময় ভালোভাবে সমগ্র শরীর থেকে চন্দনটা পুছে ফেলতে পারোনি, তাড়াতাড়ি করে লজ্জার সাথে স্নান করছিলে, তাই শুধুমাত্র তোমার যে বক্ষ দেশের যে চন্দনটা, সেই চন্দনটিকেই তুমি পরিষ্কার করতে পেরেছো। এই হচ্ছে এর বাচ্চার্থ। ব্যঙ্গ্যার্থটা কোনটা, ব্যঙ্গ্যার্থ হচ্ছে তুমি সেই নায়কের কাছে গিয়েছিলে এবং সেই নায়ক এবং তুমি দুজনে সম্ভোগ করেছিলে এবং সেই নায়ক তোমার স্তনের মর্দন করার জন্য শুধুমাত্র স্তনের ওই অংশ থেকেই চন্দনটা খসে পড়েছে। এ হচ্ছে এর ব্যঙ্গ্যার্থ। আর কি বলছে, অধরহ নির্দৃষ্ট রাগহ, নির্দিষ্ট মানে মুছে যাওয়া, রাগ মানে রক্তিম ভাব। অধর বলতে ঠোঁটে দুটো অংশ, একটা উপরের উপরের ওষ্ঠ, নিচেটাকে বলা হয় অধর। তোমার যে অধর মানে নিচের যে ঠোঁট, সেই ঠোঁটের যে রক্তিম ভাব, তুমি এখান থেকে যখন যাচ্ছিলে, যাবার সময় তুমি ওই লিপস্টিক ইত্যাদি যে সমস্ত জিনিস মেয়েরা ব্যবহার করে, ওই ধরনের কোনো একটা লেপন তোমার ঠোঁটে মাখানো ছিল, এবং তুমি যখন এখান থেকে যাও তখন আমি দেখেছিলাম ওটা লালই ছিল। কিন্তু তুমি যখন পুকুরে স্নান করতে গেলে না, ওই স্নান করার সময় ওই পুকুরে জল লেগে যাওয়ার পরে শুধুমাত্র তোমার ঠোঁটের নিচের যে অংশটা, সেখান থেকে যে রক্তিম ভাব সেটা উঠে গেছে। এটা হচ্ছে এর বাচ্চার্থ। ব্যঙ্গ্যার্থ কোনটা, না তুমি পুকুরে স্নান করতে যাওনি, তুমি গিয়েছিলে আমার নায়কের কাছে, এবং সেখানে যাওয়ার পরে তোমরা দুজন সম্ভোগ করেছো, এবং সেই নায়ক তোমার অধর পান করেছে, অর্থাৎ তোমাকে চুম্বন করেছে, যার জন্য তোমার ঠোঁটের নিচের যে লাল অংশটা, নিচের যে লিপস্টিক ইত্যাদি ছিল, সেটা উঠে গেছে। কামশাস্ত্রে, বাদশায়নের লেখা যে কামশাস্ত্র, সেখানে এই বিষয়ে বলা হয়েছে যে চুম্বনের সময় অধরষ্ট এবং নিম্নাষ্টের মধ্যে শুধুমাত্র যে নিম্ন অষ্ট, অর্থাৎ যে অধর, সেই অধরেই অধরেই চুম্বন করতে হয়। উপরের যে দিকে যে অধরটা অষ্টটা আছে, উপরে যে ঠোঁট, সেই ঠোঁটটাতে চুম্বন করা নিষেধ করা হয়েছে কামশাস্ত্রে। তাই সেই নায়ক শুধুমাত্র তোমার অধর পান করেছে, অর্থাৎ তোমাকে চুম্বন করেছে। এই হচ্ছে এর ব্যঙ্গ্যার্থ। আর কি হচ্ছে, নেত্রে দূরম অনঞ্জনে, অঞ্জনম মানে হচ্ছে কাজল, অনঞ্জনে মানে কাজল শূন্য, অনঞ্জনে এটা হচ্ছে অনঞ্জনম অনঞ্জনে, যেমন পুষ্পম পুষ্পে, ওই হচ্ছে নপুংসলিঙ্গে প্রথমার দ্বিবচনে। নেত্রে অনঞ্জনে মানে তোমার দুটো চোখে, চোখে কাজল উঠে গেছে, দুটো চোখের যে প্রান্ত ভাগ, দূরম অনঞ্জনে, চোখের যে প্রান্ত ভাগ সেখান থেকে তোমার কাজলটাও দেখছি উঠে গেছে। তুমি যখন এখান থেকে যাচ্ছিলে তখন দেখেছিলাম তোমার চোখে সম্পূর্ণ কাজল ছিল, যখন তুমি ফিরে আসছো তোমার চোখে দিয়ে তাকালাম, দেখলাম তোমার চোখের শুধুমাত্র প্রান্ত ভাগ থেকে কাজলটা উঠে গেছে। তো এর এটা এটা হচ্ছে এর বাচ্চার্থ। এর ব্যঙ্গ্যার্থ কোনটা, না ওই নায়ক তোমার চোখের প্রান্তভাগে চুম্বন করেছে, এটা হচ্ছে এর ব্যঙ্গ্যার্থ। কামশাস্ত্রে, বাদশাহের লেখা কামশাস্ত্র, সেখানে বলা হয়েছে যে চুম্বনের সময় নায়িকার চোখের প্রান্তভাগে চুম্বন করতে হয়, মধ্যভাগে চুম্বন করতে নিষেধ করা হয়েছে। সেই নায়ক সম্ভোগের সময় তোমার চোখের প্রান্তভাগে চুম্বন করেছে, তাই শুধুমাত্র চোখের প্রান্তভাগ থেকে কাজলটা উঠে গেছে, মধ্যভাগে কিন্তু কাজল এখনো আছে। এটা হচ্ছে এর ব্যঙ্গ্যার্থ। এই এতগুলো দ্বারা কি বলছে, অতঃ ত্বম তস্য অধমস্য অন্তিকম ন পুনঃ গতাসি, তাই তুমি সেই অধম যে নায়ক, সেই নায়কের কাছে, ন পুনঃ শব্দের অর্থ হচ্ছে নৈব, নৈব গতাসি, তুমি সেই অধম নায়কের কাছে
তুমি যাওনি, এটা এখানে বলা হচ্ছে। এই যে পুরো অর্থটা এটা আসলো কিভাবে, হচ্ছে নায়ককে অধম বলার জন্য। যদি এই যে দুটো অর্থ বললাম না, বাচ্চা অর্থ আর ব্যঙ্গ্য অর্থ, আমরা বাচ্চা অর্থটাই হয়ে যেত এখানে, তাহলে নায়ককে অধম বলা হলো কেন, এই যদি জিজ্ঞাসা করে, তার কিন্তু কোনো উত্তর নেই। তাই যখন নায়ককে অধম বলা হলো, এটা যখনই সহৃদয় ব্যক্তি, কাব্যের পাঠক যখনই পড়বে বা শুনবে, তখনই সে বুঝে যাবে এর বাচ্চা অর্থ কি আর ব্যঙ্গ্য অর্থ কি, এবং কোনটা এখানে প্রধান। বস্তুর পক্ষে এখানে যে অধম কথাটি বলা হচ্ছে, এর দ্বারা বলা হলো যে নায়ক অধম। নায়ক অধম কেন? কারণ সে তার বান্ধবীর সাথে সম্ভোগ ক্রিয়া করেছে, তাই প্রতিক্রিয়া করেছে, তাই সেই নায়ক হচ্ছে অধম, অধম নায়ক, সে কথা এখানে বলা হচ্ছে। এখানে বৃত্তিতে কি বলা হচ্ছে, অত্র তদ অন্তিকম এব রন্তুম গতাসি ইতি প্রাধান্যেন অধম পদেন ব্যজ্যতে। এখানে বলা হচ্ছে অত্র, এখানে, তদ অন্তিকম এব মানে নায়কের কাছেই, তদ বলতে নায়ক, তার কাছে, অন্তিকম মানে হচ্ছে কাছে, নায়কের কাছে, এব রন্তুম রমণ করতে, গতাসি তুমি গিয়েছিলে, ইতি প্রাধান্যেন অধম পদেন ব্যজ্যতে, এটা প্রধানভাবে অধম পদের প্রয়োগের জন্যই বোঝা যাচ্ছে, ব্যঞ্জিত হচ্ছে। এ হচ্ছে এর মূল অর্থ। তাহলে বাচ্চা অর্থ কি? বাচ্চাটা হচ্ছে তুমি পুকুরে স্নান করতে গিয়েছিলে। ব্যঙ্গ অর্থটা কি? না, তুমি সেই নায়কের সাথে সম্ভোগ করেছো, এটা হচ্ছে ব্যঙ্গ অর্থ। এবং এই যে নায়িকা, সেই নায়িকার ক্ষোভ, সেটা থেকে বোঝা যাচ্ছে এখানে কোনটা প্রধান। এখানে ব্যঙ্গার্থটাই প্রধান। তো এখানে আরেকটা জিনিস জেনে রাখা ভালো, যে কোথায় কোন অর্থ প্রধান কোনটা অপ্রধান হবে সেটা কিভাবে বুঝবো। তো যে কোনো শ্লোক, যে কোনো পদ্য বা যে কোনো কাব্য পড়ার সময় আমাদেরকে সবসময় ভাবতে হবে যে কোন কনটেক্সটে কথাটা বলা হচ্ছে, কে কথাটা বলছে, কাকে কথাটা বলছে, এবং কোন সিচুয়েশনে কথাটা বলছে। এই তিনটা জিনিস জানতে হবে, বক্তাকে, শ্রোতাকে, এবং কোন সময় এই কথাটা বলছে। এই তিনটা জানার পরে তবে বোঝা যাবে এই বাচ্চা অর্থ কোনটা, ব্যঙ্গ্যার্থ কোনটা, এবং কোনটা প্রধান। এখানে এই যে নায়িকা, এই নায়িকা যে শ্লোকটি বললো, সেই শ্লোকে বাচ্চা অর্থটা এখানে অপ্রধান হচ্ছে। কেন? কারণ এখানে যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে, সেই বর্ণনাগুলোর দ্বারা এই নায়িকার ক্ষোভ প্রকাশিত হচ্ছে। এই নায়িকা, সেই নায়ককে অধম বলে সম্বোধন করছে। কেন? কারণ সেই নায়ক সঠিক আচরণ করেনি, তাই এই কথা বলা হলো। তো আজকে এইটুকুনি ছিল আচার্য মম্মটের উত্তম কাব্য বিষয়ে। তো পুরোটা আশা করছি ভালো লেগেছে। কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।